নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো গতকালকের পর্বে আমরা যেটা দেখেছিলাম যে কমলিনীরা সবাই কোর্টে উপস্থিত হয়েছে, আর তাদের বিপক্ষ উকিল মানে কুর্চির যে হাজবেন্ড, তিনি তো কমলিনী দেবী সম্পর্কে যথেষ্ট যা যা খারাপভাবে বলা যায়, যতটা খারাপভাবে বলা যায় ততটাই খারাপভাবে উনি বলেছিলেন, আর ততটাই ভালো করার চেষ্টা করেছিলেন ওনার হাজবেন্ড চন্দ্রকে। চন্দ্রেরই কথা শুনে চন্দ্রের কথাগুলোকেই উনি জজ সাহেবের কাছে বলে দিয়েছেন যাতে চন্দ্রকে ভালো করা যায়। তো পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে কমলিনীর যে উকিল, সে কিন্তু তার এমন কিছু কথাবার্তা জজ সাহেবের সামনে পেশ করলেন, তাতে কিন্তু কুর্চির যে হাজবেন্ড মানে তিনি কিন্তু একেবারে ডাউনের দিকে যান। মানে এক কথায় বলতে গেলে কমলিনীদের উকিলের সাথে কিন্তু তিনি পেরে ওঠেন না, কারণ তার কাছে তেমন কিছু প্রমাণই নেই যেই প্রমাণগুলো কমলিনী দেবীর উকিল দেখাতে পেরেছিল। আজকের পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কমলিনী দেবীর তরফে যিনি উকিল, তিনি বলছেন যে এই কমলিনী দেবীকে নিয়ে এতগুলো কথাবার্তা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু এত বছর ধরে স্বামী না থাকা সত্ত্বেও তিনি কিন্তু শ্বশুর বাড়িতেই থেকে গেছেন, তিনি কিন্তু বাপের বাড়িতে একবারের জন্যও যাননি। বলছে তিনি চিরটাকাল তার শাশুড়ি, তার শ্বশুরবাড়ির পরিবার সকলের সাথেই কিন্তু থেকেছেন, সকলকে ভালো রাখার চেষ্টা করেছেন। তারই মাঝে একটা কথা আপনাকে জানানোই হয়নি, এই যে আমার ক্লায়েন্ট, তার যে ননদ কুর্চি দেবী, তারই হাজব্যান্ড কিন্তু আমার বিপক্ষে যিনি আছেন তিনি, মানে কুর্চির হাজব্যান্ডের কথা বলছে। তো এটা শুনে জজ সাহেব একটু অবাক হন, আর কুর্চি দেবীর যিনি হাজব্যান্ড তিনি কিন্তু দাঁড়িয়ে বলছেন যে এই কথাগুলো কিন্তু কোর্টে বলা মোটেও প্রযোজ্য নয়। তখন বলছে যে আপনি এমন অনেক কথা বলেছেন যেই কথাগুলো বলাটা কিন্তু যুক্তিযুক্ত ছিল না, কিন্তু তা সত্ত্বেও আপনি বলেছেন, তাই আপনার এই কথাটা বলাও কিন্তু খুবই বাধ্যতামূলক বলে আমার মনে হয়েছে। এই কথাটা বলছেন কমলিনী দেবীর উকিল। তো কুর্চির হাজব্যান্ড বলছে যে ওনার সঙ্গে আমার বহুকালই সম্পর্ক নেই স্যার, না শারীরিক না মানসিক না কোনোভাবে কোনো রকম কোনো সম্পর্ক নেই। ওনার সাথে আমি বহুদিন ধরেই আলাদা, আমাদের কোনো আলাপ পরিচয় কোনো কিছু নেই। হ্যাঁ, উনি আমাকে ডিভোর্স দিতে চাননি, তাই ডিভোর্সটা হয়নি, না হলে ডিভোর্সটা পেলে আমি খুশি হতাম। কুর্চি কিন্তু কথাগুলো শুনে যথেষ্ট রেগে যাচ্ছে, আর বলছে আমি এখানে আমার গল্প বলতে আসিনি স্যার, আমি এসেছি আমারই মতো নিপীড়িত, অত্যাচারিত একজন পুরুষের গল্প বলতে। এবার কমলিনীর উকিল তিনি এবার স্বতন্ত্র বাবুর সম্পর্কে কিছু কথা জজ সাহেবকে বলছে এখানে বেশ অনেকক্ষণ ধরে স্বতন্ত্র বাবুকে নিয়ে কিছু কুৎসিত মন্তব্য করা হচ্ছে। স্বতন্ত্র বাবু হলেন আমাদের সময়কার মানে এখনকার একজন অত্যন্ত প্রাসঙ্গিক বৈজ্ঞানিক। বলে ওনার কিছু কাজ শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই নয়, পুরো বিশ্বেই কিন্তু সমাদৃত। তিনি একজন রেপুটেড ইনস্টিটিউটের মানে প্রফেসর, আর তার হাত ধরে কিন্তু প্রত্যেক বছর প্রচুর কৃতি ছাত্ররা মানে ভালোভাবে বেরোচ্ছেন আর কি। বলছে তিনি অনেক মানে বহু সুনামের সাথে কাজ করে চলেছেন, তো তাকে এইভাবে বদনাম করাটা একদমই ঠিক নয়, এই কথাটাই বলছেন সেই মেয়েটি। বলছে এই স্বতন্ত্রবাবুই কিন্তু চন্দ্রবাবুর অ্যাবসেন্সে তার পুরো পরিবারের মানে চন্দ্রের পুরো পরিবারের হাল ধরেছেন, তেমনকি তার মা তার সন্তানদের ছোট থেকে বড় করেছেন, তার মাকে দেখাশোনা করেছেন, সবটাই। তখন কিন্তু সেই উকিলটির কথা কেটে ওই কুর্চির হাজবেন্ড মানে তার বিপক্ষ উকিল বলছে যে এর থেকে অনেকটা বেশি কিছু স্যার, এখানে উনি কিছু জিনিস মিস করে যাচ্ছেন। বলছে যে উনি কমলিনী দেবীর দেখভালটা একটু বেশি করে করেছেন, যার হয়ে আমার বিপক্ষ মানে লড়াই করছে আর কি, ওনার ক্লায়েন্টের কথা আমি বলছি তাই বলছে। তো কমলিনী দেবীর উকিল বলছে যে এটা তো অবভিয়াসলি, এটা তো আলাদা করে বলার কোনো কারণ নেই, চন্দ্রবাবুর পুরো ফ্যামিলির দায়িত্ব যখন উনি নিয়েছেন তখন তার মধ্যে তো কমলিনী দেবীও পড়েন, তিনি তো আর ফ্যামিলির বাইরে কেউ নন যে তার কথা আমাকে আলাদা করে বলতে হবে। তার কথার সাথে কিন্তু একদমই পেরে উঠছে না বিপক্ষ উকিল মানে কুর্চির হাজবেন্ড। কুর্চি দেবীর পক্ষের উকিল বলছেন যে আমার ক্লায়েন্ট কমলিনী দেবী সম্পর্কে আমার বিপক্ষ উকিল একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে ব্যভিচার। তো উনি এই ভরা কোর্টরুমে, ওনার বড় বড় 3টে ছেলে মেয়ে আছে, তো তাদের সামনে আদার সাইডের লোকজনও আছে, তো তাদের সামনে পুরো ভরা কোর্টরুমে উনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন কোনো কিছু না জেনে। উনি কি জানেন, কতটুকু জানেন আমার ক্লায়েন্ট সম্পর্কে? আমি কিন্তু আমার ক্লায়েন্ট সম্পর্কে পুরো মানে ইনফর্মড, তো আমি কিন্তু কোনোভাবেই তার রেপুটেশন নষ্ট হতে দেব না, তাকে কিন্তু সুবিচার পাইয়েই ছাড়বো। আর নেক্সট দিন থেকে আমরা কিন্তু প্রমাণ দাখিল করতে থাকবো। উনি আমার বিপক্ষ উকিল যদি কোনো মিথ্যা প্রমাণ আনার চেষ্টা করেন তো সেটা খণ্ডন করার অধিকারও মানে দায়িত্বও কিন্তু আমারই থাকবে, কারণ আমি আমার ক্লায়েন্টের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আপনার কাছেও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, মানে এইভাবে বলছে আর কি জজ সাহেবকে। তো কুর্চির হাজবেন্ড বলছে যে আমিও সবার কাছে মানে প্রতিশ্রুতিবদ্ধ, আপনার কাছেও আমার ক্লায়েন্টের কাছেও, আমিও কোনোদিনও সত্য বই মিথ্যা বলবো না, আমিও নেক্সট দিন থেকে আমার যথাযথ প্রমাণ দেখানোর চেষ্টা করব। তখন
মানে কুর্চিদের উকিল বলছে আর কি যে আমিও কিন্তু আপনি দোষ খোঁজার চেষ্টা করবেন আর আমি কিন্তু সেই দোষগুলো খণ্ডন করার চেষ্টা করব। কারণ আমি হয়তো খুব বেশি দিন এই প্রফেশনে আসিনি, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমি তবুও কিন্তু একজন মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কিন্তু কোনোদিনও সত্য বই মিথ্যের পথ কিন্তু মিথ্যের আশ্রয় নেননি, তাই ওনাকে সুবিচার পাইয়ে দেওয়াটা আমার কর্তব্য। তো এমন করেই বলছেন। এরপরেই কিন্তু কোর্টরুমের আজকের মতো কাজ সমাপ্ত হয় আর সবাই যে যার মতো করে কোর্টের বাইরে বেরিয়ে যায়। এবার কিন্তু কোর্টের বাইরে একটা জায়গায় বসে কমলিনী আর তার পুরো পরিবার, মানে কমলিনীর পক্ষে যারা যারা আছে সবাই মিলে বসে একটা জায়গায় আলোচনা করছে। কমলিনীর কাকা বলছেন যে ফার্স্টে আমরা ভাবছিলাম যে কেসটা জিতে যাব, কিন্তু এখন মনে হচ্ছে যদি ওদের বিয়েটা না হয়ে থাকে তাহলে কিন্তু একটা ঝামেলা হতে পারে। কমলিনী বলছে কি আর ঝামেলা হবে, হয়তো বড়জোর আমি ডিভোর্সটা পাবো না, কিন্তু তা বলে আমাকে তো একসাথে থাকতে কেউ জোর করতে পারবে না। কাকাবাবু বলছে না না, সেটা আমি বলছি না, সে তুই কেন থাকবি, তোর যার সাথে পোষায় না, যেই মানুষটাই ভালো নয় তার সাথে তুই কেন থাকবি। কুর্চির মা বলছে, মানে কুর্চির মা বলছি কমলিনীর মা বলছেন যে আমি তো আগেই বলেছিলাম তোর শাশুড়ির কথা। তখন কুর্চিকে বলছে কিছু মনে করো না মা, আমি তো আগেই বলেছিলাম যে কমলিনী ভস্যে ঘি ঢালছে, আমি আগেই ওকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। কমলিনী বলছে আমি আমার কর্তব্য করেছি, উনি ওনার ধর্ম করেছেন, আর উনি তো ওনার ছেলের পক্ষই নেবেন, তুমি কি ভেবেছিলে যে উনি ওনার ছেলের পক্ষ না নিয়ে আমার পক্ষ নেবেন। কমলিনী দাদা বলছে ছাড়ো মা, কে কি ভাববে কে কি করবে ওইসব নিয়ে আর কথা বলে সময় নষ্ট করতে হবে না, এইসব নিয়ে বরঞ্চ আমাদের না ভাবাই ভালো। তখন কমলিনীর মা বলছেন বলবো না কেন রে, বলবো না কেন, আমার মেয়েটাই তো সহ্য করেছে, এত বছর ধরে ওকে একটা মাংস খেতে দেয়নি, ওকে মাছ খেতে দেয়নি, ওকে ডিমটুকু পর্যন্ত খেতে দেয়নি, কি প্রোটিন আছে আমার মেয়েটার শরীরে। তন্ত্র বলছে আপনি চিন্তা করবেন না, ও এখন একটু একটু করে সব কিছু খাচ্ছে, ওর জীবনে এখন সামনে ওর মানে অনেক বড় লক্ষ্য, সেই লক্ষ্যে ওকে পৌঁছতে হবে। ঠিক বলছে আমি তোমাকে তো বারবার করে বলেছি মা, আমরা সবাই বলেছি যে এইসব কিছু এখন আর মানে না, বরঞ্চ কেউই মানে না এখনকার দিনে, আর তুমি যার জন্য এসব করেছো সে তো দিব্যি বেঁচেছে, আনন্দে বেঁচেছে। কমলিনী বলছে তাই যদি বলিস তাহলে তো আমি না হয় একটা কারণে করেছি, আর আরেকটা মানুষ যে দিনের পর দিন নিজেকে ঠকিয়ে গেছে। আবিল বলছে যে কার কথা বলছো। মিতিল বলছে সত্যি তুমি না কিছুই বোঝো না, স্বতন্ত্র কাকুর কথা বলা হচ্ছে, তুমি জানো না যে কাকু কিন্তু এতদিন ধরে মাছ মাংস ডিম কোনো কিছু মুখে তোলেনি। কেন খায় না, কাকিমা খায় না বলেই তো নতুন কাকু খায় না, একেই বলে সহমর্মিতা, আমরা কেউই যেটা করতে পারিনি নতুন কাকু সেটা করে দেখিয়েছে। স্বতন্ত্র বলছে এখন এইসব ব্যাপারে কেন কথা হচ্ছে, ছাড়ো না, আমার কোনো একটা সময় খেতে ভালো লাগেনি আমি খাইনি, এটা খুব সামান্য ব্যাপার। তখন মিতিল বলছে আমি জানি হয়তো আমার এই ব্যাপারটা সবার সামনে বলাটা ঠিক হয়নি, কিন্তু কি বলতো কিছু কিছু সময় না কিছু কিছু মানুষকে বলে দিতে হয়, না হলে না তারা সেই ব্যাপারটার গুরুত্ব বোঝে না। কমলিনীর বাবা বলছে আমরা একটু দেখে শুনে বিয়ে দিলাম না, ভালো সম্পর্ক বলে বিয়ে দিয়ে দিলাম, একটু খোঁজ খবর নিলাম না। তখন স্বতন্ত্র বলছে এরকম ভাবে কেন বলছেন, চন্দ্র তো ছোট থেকেই খারাপ ছেলে ছিল না, তাই জন্য তো আপনারা দেখাশোনা করে তার সাথে বিয়ে দিয়েছিলেন, আর চন্দ্র তো আমারও ছোটবেলাকার বন্ধু, ও তো এরকমটা ছিল না, ও তো পর মুহূর্তে বদলে গেছে, আর সময়ের সাথে সাথে মানুষের কখন কি বদল হয় আপনি কি বলতে পারবেন, সেটা আগে থেকে বলতে পারবেন না। তো বাবিল বলছে কোনোদিনও এরকম ভাবে বাবার বিরুদ্ধে লড়তে হবে ভাবিনি, আরে যেই বাবার কোনো স্মৃতি ছোট থেকে মনে পড়ে না সেই বাবা এসে আমাদের সাথে এখন লড়াই করছে। আর মিঠি বলছে যে একই বাড়িতে দুটো দল তৈরি হয়েছে, কি হাস্যকর পরিবেশ তাই না, তাই বলছে। তখন বলছে এখন ছাড়ো ওসব কথা, স্বতন্ত্ররা বলছে এখন ওসব কথা ছাড়ো, এখন ওসব নিয়ে ভেবে লাভ নেই। কুর্চি বলছে আমি কিন্তু আমার মা নই, আমার মা তো এখন দাদা যা বলছে তার কথাই শুনছে, এমনকি উকিল হিসেবে এমন একজনকে এনেছে, আর আমার মা তাতে ইন্ধন যোগাচ্ছে, তাতেই বোঝা যায় আমার মার চিন্তা ভাবনাটা কীরকম। কমলিনী বলছে যে তোমার মা এখন মানে কি বলবো, উনি সবটাই যে নিজের ইচ্ছেতে করছেন এমনটা নয়, উনি প্রভাবিত হয়ে গেছেন, তবে যেদিন উনি একটা ধাক্কা পাবেন সেদিন উনি নিজের ভুলটা অবশ্যই বুঝতে পারবেন। কমলিনী বলছে হয়তো তোমার মা এই তোমার কথা ভেবেও করছেন, এইসবের মাঝখানে যদি তোমার হাজবেন্ড তার ভুলটা বুঝতে পেরে তোমাকে ঘরে নিয়ে যান তাহলে তোমার সংসারটা বসবে। তখন কুর্চি বলছে কেন, আমি কি রাস্তায় পড়ে আছি নাকি, আমি জলে পড়ে আছি নাকি, না আমাকে কেউ খাওয়াবে তারপর আমি খাবো কোনটা, আমার একমাত্র কষ্ট কি জানো, আমার ছেলেটার জন্য, আমার ছেলেটাকে আটকে রেখেও আমাকে টাইট দিচ্ছে, কোনোদিনও যদি নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে ক্ষমাও চায় তাও আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না। কমলিনী দাদা বলছে কেন জানি না মন বলছে এই কেসটা আমাদের ভোগাবে। তখন কমলিনী বলছে কোনো কিছুই তো আমার জীবনে সহজভাবে হয় না রে, তবে আমিও বলছি আমি হাল ছেড়ে দেবো না, আমি এর শেষ দেখে ছাড়বো। এরপর কমলিনী সবার কথা চিন্তা করে বলছে মিতিল বাবিল তোমাদের তো নিজস্ব কাজকর্ম আছে, ক্যারিয়ার আছে, সেই সমস্ত ফেলে রেখে রোজ রোজ কিন্তু আমার জন্য এরকমভাবে কোর্টে এসে সময় নষ্ট করতে হবে না। নতুন ঠাকুরবো আমি তোমাকেও বলছি, তোমাকেও কিন্তু রোজ রোজ তোমার কাজ ফেলে আসতে হবে না। তারপরে তার দাদাকেও বলছে, সবাইকে বলছে। তখন বলছে তার বাবা বলছে আমি কিন্তু রিটায়ার মানুষ, আমি রোজ আসবো। বলে না বাবা, তুমি রিটায়ার মানুষ ঠিকই, কিন্তু তোমার তো বয়স হয়েছে, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে।
তখন কুর্চির দাদা বলছে, আচ্ছা তুই এটা ঠিক করে দিবি যে কে আসবে কে আসবে না? এটা কি তোর একার লড়াই বলতো? এটা তো আমাদের সবার লড়াই। হ্যাঁ, হয়তো পাল্টে পাল্টে আসবে, বাবা রিটায়ার মানুষ, বাবার বয়স হয়েছে, বাবা হয়তো কিছুদিন দুদিন পর পর আসবেন, আর বাকি সবাই হয়তো পাল্টে পাল্টে আসবে, কিন্তু তোকে তো কেউ একা এইভাবে ছেড়ে দিতে পারবে না, তাই না? কাউকে না কাউকে তো আসতেই হবে। লড়াইটা তো আমাদেরও, বল, তো আমরা থাকবো না? বলছে, দেখ বুড়ি, হয়তো তোর বাপের বাড়ির লোকজন তোর জন্য সেরকম কিছু করতে পারেনি, কিন্তু তারা তো এতটা ইনসেনসিটিভ নই, বল, আমরা কি তোর জন্য এতটুকুটা করতে পারবো না? এইভাবে বলছে। কমলিনীর মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে ছেলে মেয়েদের নিয়ে সে যাতে একটু সুখে থাকতে পারে, সুখে জীবন পায়। স্বতন্ত্র বলছে, মানুষ যেটা ভালোবাসে সেটা নিয়ে যদি থাকতে পারে তবেই তো সেটা জীবন। কমলিনীকে বলছে, তুমি যে ফটোগ্রাফিটা করছো সেটাকে তুমি ভালো মতো করো। মিতুলও বলছে, হ্যাঁ, এবার জীবনটাকে একটু মিনিংফুল করে তোলো, এবার একটু নিজের জন্য বাঁচো, নিজের যা করতে ইচ্ছে হয় তাই করো, আর তোমার ওই বাঁচার পথে কেউ সঙ্গে না থাকুক, আমি ঠিক থাকবো। কমলিনী দাদা বলছে, কেন রে মিতিল, তোর এটা কেন মনে হচ্ছে যে আমরা কেউ ওর ইচ্ছার পাশে থাকবো না? তখন বলছে যে তোমাদের সবার সহমত নাই হতে পারে, কারণ আন্টি যেটা ইচ্ছের কথা বলবে সেই ইচ্ছেতে তোমাদের সবার মত এক নাও হতে পারে, কিন্তু আমার কিন্তু সেটা হবে না, সেই জন্য আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে আমার ওটা কোনোদিনই হবে না। কমলিনীর বাবা বলছে যে আমার মেয়ে কোনোদিনও ওরকম ইচ্ছে প্রকাশই করবে না যাতে আমাদের কোনো অস্বস্তি হয়। তখন মিতিল বলছে, এই তো আপনারা তো এই কথার দ্বারা বলেই দিলেন, এরপরে তো আন্টি আর সেরকম কোনো ইচ্ছে আপনাদের সামনে বলতেই পারবে না। সেই জন্য আমি বলছি আমার কোনোদিনও কোনো অস্বস্তি হবে না। আন্টি যদি ভালোভাবে বাঁচতে চায়, ওনার যে ইচ্ছে সেটা যদি উনি করেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। আই মিন ইট, আমি সেই মিন করেই বলেছি কথাটা। কমলিনী বলছে, এখন সেসব কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, আগে আমি আমার এই গ্লানিময় জীবনটা থেকে বেরোই, তারপর বরঞ্চ বাঁচার ইচ্ছের কথা ভাববো। বলছে, এই ঝামেলাগুলো থেকে বেরোলে আগে আমি তোদের দুজনের বিয়ে দেবো। মিতিল আর বাবিলের কথা বলছে যে তুই আমাকে নিজে মুখে বলেছিলি মা, তাও দেখ আমি তোদের বিয়েটা দিতে পারছি না। মিতিল বলছে, তখন বলার একটা কারণ ছিল। বলে, আমি জানি মা কি কারণ ছিল, দেখ না, তবুও আমি কিছু করতে পারছি না, তবে এবার আমি করব। কুর্চি বলছে, ওই বাড়িতে তুমি তোমার অপছন্দের এমন কোনো মানুষকে রেখো না, না হলে তোমার জীবনে কিন্তু কোনোদিনও শান্তি ফিরবে না। কমলিনী বলছে, আমি ওই বাড়িটা যে আমার, এটা তো আমি কোনোদিনও মনেই করি না, ওই বাড়িটা আমাকে একজন দান করেছে। বলছে, আর যদি আমি ধরেও নিই যে বাড়িটা আমার, তাহলে তোমার মাকে কিন্তু আমিও মা বলে ডেকেছি দিদি ভাই, তাকে আমি ওই বাড়ির থেকে বের করে দিতে পারবো না। হ্যাঁ, তবে তোমার দাদার ব্যাপারে আমি কোনো অ্যাসিওরেন্স দিতে পারছি না, এই ডিভোর্সটা হয়ে যাক, আমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেবো, আর যদি সেটা না হয় তাহলে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার স্বতন্ত্র বলছে, আচ্ছা এখন থাক সেসব কথা, অনেক তো হলো, এবার একটু চাটা খাওয়ার ব্যবস্থা করা যাক। তখন কমলিনীর দাদা বলছে, হ্যাঁ, একটু সামনে কফি শপ আছে, ওখানে যাই সবাই, সকাল কিছু তো খাওয়া হয়নি, এই বলে সবাই মিলে এবার যাচ্ছে। এবার কমলিনী আর স্বতন্ত্র হাঁটছে, তো কমলিনী হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে যায়। স্বতন্ত্র বলছে, দেখে হাঁটবে তো, কই দেখি দেখি, শাড়ির কুচিটা তুলে ধরে দেখছে যে জুতোটা আচ্ছেরা। বলে, এ কি, এরকম আচ্ছেরা জুতো এরকম ভাবে পরে কেউ বেরোয়? যখন তখন তো রাস্তায় কিছু হয়ে যাবে, দেখো তুমি আমার বাড়িতে নাই আসতে পারো। মানে কমলিনী বলছে, আমার সেরকম ভাবে কোথাও যাওয়া হয় না তো সেই কারণে। বলে, দেখো তুমি নাই আসতে পারো, কিন্তু তোমাকে তো এখন বেরোতে হবে তোমার এই কোর্ট কাছারি হ্যানা ত্যানা এই কাজকর্মের সূত্রে, তাই না? তোমাকে নতুন চটি কিনে দিতে হবে, চলো। বলে, না না, একদমই না। বলে, না, কোনো কথা শুনবে না একদম, আমি যেটা বলবো সেটা করবে, চলো, এরমভাবে বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।